পৃথিবীর অনেক প্রাণীর কথা বা ভারতেরই অনেক প্রাণীর কথা আমরা শুধু বইয়ের পাতায় পড়েছি। সেই সব প্রাণীকে আমরা কখনো দেখিনি। বা অনেক প্রাণী এমন রয়েছে যেগুলো প্রাণী বিলুপ্ত হয়ে গেছে, সেই সব প্রাণীর কথা আমরা শুধু বইয়ের পাতায় দেখেছি। এই ক্লাসে আমরা আলোচনা করব ভারতের বন্য প্রাণকে সংরক্ষণ কিভাবে করতে হয়। এখানে কয়েকটি কনফিউশন হতে পারে যে কি দরকার, বন্য প্রাণ সংরক্ষণ হয়ে থাকুক বা না থাকুক আমাদের কি নেওয়া আছে, আমাদের প্রয়োজন রয়েছে। কারণ যেসব প্রাণী বিলুপ্ত হয়েছে সেসব প্রাণীর কিন্তু যে নেই তার অভাব আমরা বুঝতে পারি। আমরা যদিও ওপেন মাইন্ডেড ভাবে পরিবেশ নিয়ে চিন্তা না করলেও কিন্তু পরিবেশ নিয়ে যেনারা চিন্তা করেন, পরিবেশকে সংরক্ষণের সঙ্গে যুক্ত থাকেন, তেনারা অনুভব করতে পারেন, বুঝতে পারেন যে সেই সব হিংস্র প্রাণী বা বন্য প্রাণীগুলো যে বিলুপ্ত হয়ে গেছে, সেই সব বন্য প্রাণী বিলুপ্ত হওয়ার কারণ এবং সেই সব বিলুপ্ত হওয়া প্রাণীর জন্য পরিবেশের উপরে কি ইফেক্ট পড়েছে, কি প্রভাব পড়েছে। কি হয় যে বন্য প্রাণী যদি সবগুলো অ্যাডজাস্ট বা সুন্দর সুস্থভাবে থাকে তাহলে পরিবেশের ভারসাম্য নষ্ট হবে। আমরা এই ক্লাসে সম্পূর্ণ আলোচনা করব ভারতীয় বন্য প্রাণীকে সংরক্ষণ কিভাবে করা যায় বা প্রয়োজন কি রয়েছে। তাহলে প্রথমে হচ্ছে কি বন্যপ্রাণী কি? বন্যপ্রাণী কি? যে প্রাকৃতিক পরিবেশে স্বাধীনভাবে বসবাসকারী প্রাণীগুলো হচ্ছে বন্যপ্রাণী। সংজ্ঞা কি বলছে? যে প্রাকৃতিক পরিবেশে স্বাধীনভাবে বসবাসকারী প্রাণীদের বন্যপ্রাণ বলা হয়। উদাহরণস্বরূপ রয়্যাল বেঙ্গল টাইগার, এক শৃঙ্গ গন্ডার, সিংহ, হাতি, ময়ূর। এগুলো হচ্ছে কি ভারতের বন্যপ্রাণ, অর্থাৎ ভারতের গৌরব, ভারতের পরিচয়। আমাদের দেশের জাতীয় প্রাণী কি? ন্যাশনাল অ্যানিমালস রয়্যাল বেঙ্গল টাইগার। জাতীয় বার্ড, ন্যাশনাল বার্ড পিকক, ময়ূর। এবং এক শৃঙ্গ গন্ডার, এগুলো মানে আমাদের জাতীয়তা পরিবহন করে, জাতীয়তার পরিচয় পরিবহন করে। তো এগুলোকে সংরক্ষণ করা আমাদের খুব প্রয়োজন। ওয়াইল্ড লাইফ কনজারভেশন ভেরি ইম্পর্টেন্ট ফর আস, ফর আওয়ার এনভায়রনমেন্ট। কেন? কারণ এখানে ব্যালেন্স ঠিক থাকে, ভারসাম্য ঠিক থাকে। কিভাবে ভারসাম্য ঠিক থাকে? যেমন আমরা গ্রামগঞ্জে থাকি, আমরা ভালো মতো বুঝতে পারবো কৃষি একটা সব থেকে ক্ষতিকর হচ্ছে ইঁদুর। মানে কৃষির ফসলকে ইঁদুরে নষ্ট করছে। তাহলে এক ইঁদুর বছরে 25 থেকে 27 হাজার বাচ্চা দেয়, একটা ইঁদুর। তাহলে সেই যে ইঁদুরগুলো যদি সম্পূর্ণ ইঁদুর থেকে যায়, তাহলে এখন যে ফসল যে হারে নষ্ট হচ্ছে ইঁদুরের জন্য, সম্পূর্ণ ইঁদুর যদি বেঁচে থাকে তাহলে তার থেকে আরো ক্ষতির হার বেড়ে যাবে। তাহলে সাপ হচ্ছে ইঁদুরের, সাপে খাদ্য হচ্ছে ইঁদুর। তাহলে সেই হিংস্র সাপ কি করছে? ইঁদুরকে খেয়ে পরিবেশের ভারসাম্যটা রক্ষা করছে। এখন এই অতিরিক্ত ইঁদুর যদি ফসলের জমিতে থাকতো তাহলে ফসল যে পরিমাণ ক্ষতি হচ্ছে এখন তার থেকে ক্ষতির পরিমাণ আরো বেড়ে যেত এবং কৃষকের অনেক ক্ষতি হতো। এবং এই সাপ কি করছে? সাপ সেই সব ইঁদুরকে খেয়ে ফসলকে রক্ষা করছে, যার ফলে পরিবেশের ভারসাম্য রক্ষা হচ্ছে। এইভাবেই যতগুলো হিংস্র বা ওয়াইল্ড লাইফ অ্যানিমালস রয়েছে এই সমস্ত আহ, প্রাণীগুলি সমস্ত প্রাণীগুলি কিন্তু পরোক্ষ বা প্রত্যক্ষ ভাবে আমাদের উপকার করে আসছে, পরিবেশের জন্য উপকার করে আসছে, সেই জন্য পরিবেশের ভারসাম্যটা রক্ষা হয়ে থাকছে। তাহলে আমরা জানলাম কি যে বন্যপ্রাণ কি? যে প্রাকৃতিক অঞ্চলে প্রাকৃতিক পরিবেশে স্বাধীনভাবে বসবাসকারী প্রাণীগুলোকে বলছে বন্যপ্রাণ। তারপরে কি বলছে যে কেন বন্যপ্রাণ সংরক্ষণের প্রয়োজন? এই তো এটা ওটাই, যে প্রশ্ন বললাম সেটাই প্রশ্ন এখানে আসলো। কেন, কি দরকার রয়েছে, আমাদের প্রয়োজন কি? অনেক এগুলো কনফিউশন কোশ্চেন মাথায় আসতে পারে। বলছে কি ভারতে বহু প্রাণী বিলুপ্তর পথে, এবং এসব যে প্রাণী বিলুপ্ত হয়ে গেছে, বিলুপ্তর পথে অনেক সংখ্যা কমে গেছে, তার ফলে কিন্তু পরিবেশের উপরে তার প্রভাব পড়েছে এবং পরিবেশকে ইফেক্টেড করেছে, পরিবেশের ব্যালেন্সকে ট্রাবল করে দিয়েছে, ভারসাম্যহীন হয়ে গেছে, ভারসাম্য নষ্ট হয়ে গেছে। কি কারণ কি হচ্ছে? যে বন্যপ্রাণীগুলো আবার নষ্ট হলো কেন বা বিলুপ্ত হলো কেন? এর কারণ কিন্তু দায়ী আমরাই, আমরাই মানুষেরাই দায়ী। এর কারণ হচ্ছে যে বনভূমি ধ্বংস। বনভূমি ধ্বংস কারা করছে? প্রাণীরা করছে না আমরা করছি? আমরা আমাদের উন্নয়নের জন্য, ডেভেলপমেন্টের জন্য, ন্যাশন ডেভেলপমেন্টের জন্য, নিজেদের ফিনান্সিয়াল কন্ডিশন ডেভেলপমেন্ট করার জন্য আমরা অবৈধভাবে বনভূমিকে ধ্বংস করে সেখানে কি বানাচ্ছি? মাল্টি কমপ্লেক্স মার্কেট বানাচ্ছি, টাওয়ার বানাচ্ছি, বড় বড় বিল্ডিংস বানাচ্ছি। কিসের জন্য? নিজের বিজনেসের জন্য। তাহলে এটা একটি কারণ। আরেকটি হচ্ছে কি অবৈধ শিকার। অবৈধ শিকার বলতে অনেক শিকারী রয়েছে যে সব শিকারী জঙ্গলে গিয়ে
হিংস্র প্রাণী বা ওয়াইল্ড লাইফ অ্যানিমেলস গুলোকে কি করে, শিকার করে নেয়। কিসের জন্য? কোনো প্রাণীর নখ, কোনো প্রাণীর চামড়া, কোনো প্রাণীর দাঁত বা বিভিন্ন ধরনের শিং, প্রাণীদের শিং, এসব হচ্ছে কি, এসব ব্ল্যাক মার্কেটে অনেক লক্ষ লক্ষ টাকা ব্যবসা হয়। তো এই নিজের ব্যবসাকে প্রাধান্য দেওয়ার জন্য অবৈধভাবে কি করে মানুষে অবৈধ শিকার করে, যার ফলে প্রাণী বিলুপ্তর দিকে। তারপরে হচ্ছে কি দূষণ। দূষণ কিন্তু কোনো প্রাণী ছড়ায় না, দূষণ ছড়াচ্ছি আমরাই। কিসের জন্য? আমাদের চাহিদা পূরণের জন্য, আমাদের মানুষের চাহিদা পূরণের জন্য বিভিন্ন ধরনের শিল্প কলকারখানা, বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস, বিভিন্ন ধরনের কাজকর্ম হচ্ছে, সেখান থেকে দূষণ হয় এবং সেই দূষণ সম্পূর্ণ পরিবেশকে আমরা নিক্ষেপ করে দিই পরিবেশের মধ্যে, এবং এই দূষণ পরিবেশে নিক্ষেপ করার জন্য পরিবেশ দূষণ হয় এবং এই দূষণের ফলে কিন্তু অনেক প্রাণী বিলুপ্ত হয়ে গেছে। তারপরে হচ্ছে কি কারণ? জনসংখ্যা বৃদ্ধি। জনসংখ্যা বৃদ্ধির এটা একটি কারণ। এটা কি কারণ? জনসংখ্যা বৃদ্ধি হলে, মানুষের সংখ্যা বৃদ্ধি হলে মানুষের চাহিদা আরো বেশি হবে, আর চাহিদা পূরণ করতে গিয়ে তখন দূষণ আরো বেশি বাড়বে, এবং যখন দূষণ আরো বেশি বাড়ছে তখন প্রাণীর উপরে বা পরিবেশের উপরে সেটা ইফেক্ট করছে, এবং পরিবেশের যে নিদর্শনীয় জিনিস বা অনেক মূল্যবান জিনিসগুলি আস্তে আস্তে বিলুপ্ত হচ্ছে। প্রাণী বা বনভূমির প্রাণী বা বন জঙ্গলের প্রাণী, বন জঙ্গল, অরণ্য, এই সমস্ত গুলো হচ্ছে কি পরিবেশের একটি অংশ। মানুষ হচ্ছে পরিবেশের একটি অংশ। তো দূষণের মাত্রা যখন অত্যাধিক হয়ে যায় তখন পরিবেশের উপরে ডাইরেক্টলি তা ইফেক্ট ফেলে, মানুষের উপরে পড়ে এবং প্রাণীর উপরে পড়ে, অরণ্য বনভূমির উপরেও পড়ে। কিভাবে? যে মানুষের উপরে যে ইফেক্ট পড়ছে আমরা বুঝতে পারছি না। কেন বুঝতে পারছি না? কারণ আমরা এটা লক্ষ্য করে দেখছি না। আজ থেকে 10 বছর আগে যতগুলো ডক্টর ছিল, 10 বছর পরে আজ আজ তার থেকে বেশি হসপিটালের সংখ্যা হয়ে গেছে। তারপরে তো রোগীর সংখ্যা কমে না, কমছে? কমে না, বরঞ্চ রোগীর সংখ্যা দিনে দিন আরো বেড়ে যাচ্ছে। কিসের জন্য? এটাই হচ্ছে পরিবেশের উপরে দূষণের কারণে পরিবেশের উপরে যে ইফেক্ট ফেলছে। এরপরে যে আমরা যে পরিবেশের অঙ্গ এবং মানুষের উপরে যে তার ডাইরেক্টলি ইফেক্ট করছে, এটা হচ্ছে তার দৃষ্টান্ত উদাহরণ। যে 10 বছর আগে যতগুলো ডক্টর ছিল আজকে অতগুলো হসপিটাল হয়েছে, তারপরেও কিন্তু রোগীর সংখ্যা কমছে না, বরঞ্চ ক্রমশ রোগীর সংখ্যা বেড়ে চলেছে। এটাই হচ্ছে একটি কারণ। তারপর হচ্ছে কি জলবায়ু পরিবর্তন, ক্লাইমেট চেঞ্জ। অসময়ে খরা, অসময়ে বৃষ্টি, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, অসময়ে ঝড়, অসময়ে বন্যা, এগুলো হচ্ছে কি ক্লাইমেট চেঞ্জের লক্ষণ। আর ক্লাইমেট চেঞ্জ হচ্ছে কিন্তু একমাত্র দূষণের কারণে। গ্রিন হাউস গ্যাস, মিথেন গ্যাস, দূষণ, এই সমস্তগুলো যখন অতিরিক্ত হয়ে যাচ্ছে তখন পরিবেশের অসময়ে ক্লাইমেট চেঞ্জ হয়ে যাচ্ছে, আবহাওয়া জলবায়ু পরিবর্তন হয়ে যাচ্ছে, যার ফলে এই বন্য প্রাণী বা অন্যান্য ন্যাচারালি থিংস গুলো কি হচ্ছে, বিলুপ্তির দিকে চলে যাচ্ছে। তারপরে কি বলছে? বন্যপ্রাণী সংরক্ষণের উদ্দেশ্য। বন্যপ্রাণী সংরক্ষণ কেন করব? বন্যপ্রাণী সংরক্ষণের উদ্দেশ্য হচ্ছে 1 নম্বর, বিলুপ্ত প্রায় প্রাণীদের রক্ষা করা। যেসব প্রাণী বিলুপ্তের দিকে চলে গেছে, যেসব প্রাণী হারিয়ে যাচ্ছে, সেসবকে রক্ষা করা। 2 নম্বর হচ্ছে কি পরিবেশের ভারসাম্য বজায় রাখা। 3 নম্বর হচ্ছে কি জীব বৈচিত্র্যের সংরক্ষণ করা। 4 নম্বর হচ্ছে কি ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রাকৃতিক সম্পদকে রক্ষা করা। এটা হচ্ছে উদ্দেশ্য, বন্য প্রাণীকে সংরক্ষণের উদ্দেশ্য এই চারটি। কি? বিলুপ্ত প্রায় প্রাণীদের রক্ষা করা, পরিবেশের ভারসাম্যটাকে বজায় রাখা, জীব বৈচিত্র্যের সংরক্ষণ, ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রাকৃতিক সম্পদ রক্ষা। আজ থেকে 20 বছর আগে যেসব প্রাণী ছিল, আজকে তোমরা কিন্তু সেসব প্রাণী দেখতে পাও না। সেসব প্রাণীর কথা শুধু বইয়ের পাতায় পড়ো। তাহলে তোমার প্রজন্ম যখন, আগামী প্রজন্ম আসবে, তখন কিন্তু বর্তমানে যেসব প্রাণী আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে সেসব প্রাণীরও কথা তাদের বইয়ের মধ্যে পড়তে হবে, তাদেরকে সেসব প্রাণী তোমরা দেখাতে পারবে না। তাহলে আমরা যদি সংরক্ষণটা করি, তাহলে এটা একটি হবে কি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য সম্পদ সংরক্ষণ করে রাখা যাবে। তারপরে কি বলছে? ভারতের গুরুত্বপূর্ণ বন্য প্রাণ সংরক্ষণ কর্মসূচি, অর্থাৎ ভারতে আইন পাস রয়েছে, অ্যাক্ট রয়েছে, কি যে বিভিন্ন ধরনের বন্যপ্রাণী, বিভিন্ন ধরনের ওয়াইল্ড লাইফকে প্রোটেকশন দেওয়া, সংরক্ষণ করা। তাহলে এক এক করে আমরা সেগুলো জেনে নিই। প্রথমে হচ্ছে কি প্রজেক্ট টাইগার, শুরু হয়েছিল 1973 সালে। এর উদ্দেশ্য কি? যে রয়্যাল বেঙ্গল টাইগারকে সংরক্ষণ করা। তারপরে 2 নম্বর বলছে কি প্রজেক্ট এলিফ্যান্ট। প্রজেক্ট এলিফ্যান্ট শুরু হয়েছিল 1992 সালে। এর উদ্দেশ্য ছিল কি হাতিকে সংরক্ষণ করা। তারপর হচ্ছে কি প্রজেক্ট রাইনো। প্রজেক্ট রাইনোর উদ্দেশ্য কি? যে এক শৃঙ্খ যে গন্ডার রয়েছে সেটাকে সংরক্ষণ করা। ভারতে হাতে কয়েকটি গোনা গন্ডার রয়েছে বর্তমানে,
আস্তে আস্তে বিলুপ্ত হয়ে গেল সম্পূর্ণটাই। ঠিক আছে, তাহলে এই প্রজেক্ট রাইনোর উদ্দেশ্য হচ্ছে কি এক শ্রেণীক গন্ডারকে সংরক্ষণ করা। তারপরে ক্রোকোডাইল কনজারভেশন প্রজেক্ট, অর্থাৎ ক্রোকোডাইলকে কিভাবে সংরক্ষণ করা যায়। রিভার কনজারভেশন মানে নদীর বা জলজ প্রাণী, সেটা একটি ওয়াইল্ড লাইফ। এই ওয়াইল্ড লাইফ ক্রোকোডাইলকে সংরক্ষণ করার অ্যাক্ট হচ্ছে কি কুমিরকে সংরক্ষণ কিভাবে করা যায়, সেটা এই অ্যাক্টের মধ্যে অ্যাক্টিভিটিস হয়। তারপরে জাতীয় উদ্যান অর্থাৎ ন্যাশনাল পার্ক, ভারতের বিভিন্ন রাজ্যে বা প্রত্যেকটি রাজ্যে বিভিন্ন ধরনের পার্ক রয়েছে। সেসব পার্কে কি হয়, সেসব পার্কে বন্য প্রাণী এবং উদ্ভিদ, বিভিন্ন ধরনের উদ্ভিদ এবং বন্য প্রাণী কি হয় সরকারের আওতায় সংরক্ষিত থাকে। কি বলছে যে এগুলি এমন সংরক্ষিত এলাকা যেখানে প্রাণী ও উদ্ভিদ সম্পূর্ণ সরকারি সুরক্ষায় থাকে, অর্থাৎ যেন সেফ হয়ে থাকে, কোনো দুষ্কৃতী বা কোনো অবৈধ শিকারী যেন গাছ কেটে কাঠের পাচার না করে, এবং যে ওয়াইল্ড লাইফ অ্যানিমালস রয়েছে সেসব প্রাণীকে যেন সংরক্ষণ করে রাখা যায়। সরকার এগুলোর তত্ত্বাবধানে রাখেন ন্যাশনাল পার্ক হিসাবে, অর্থাৎ জাতীয় উদ্যান বা ন্যাশনাল পার্কে এসবগুলি সুরক্ষিত থাকে, সেফ এন্ড সিকিউর ভাবে থাকে। কি বলছে উদাহরণ কি, যে জিম কর্বেট জাতীয় উদ্যান কোথায়, উত্তরাখণ্ড। তারপরে কি কাজিরাঙ্গা জাতীয় উদ্যান কোথায়, আসাম। তারপরে সুন্দরবন জাতীয় উদ্যান কোথায়, পশ্চিমবঙ্গ। তারপরে গির জাতীয় উদ্যান কোথায়, গুজরাট। তাহলে এরকম এখানে তো 4টি 5টি রাজ্যের কথা বলেছে, কিন্তু ভারতের প্রত্যেকটি রাজ্যে 2টি 3টি করে এই জাতীয় উদ্যান বা ন্যাশনাল পার্ক রয়েছে, যেখানে কি হয় ভারতের বিভিন্ন ধরনের যে প্রাণীগুলো রয়েছে এবং বিভিন্ন ধরনের যেগুলো এক্সপেন্সিভ বা যেগুলো বিরল গাছ, সেই সব উদ্ভিদ গাছপালা এই জায়গাতে সংরক্ষণ রয়েছে। আমাদের পার্শ্ববর্তী জেলা দার্জিলিং এ একটা রয়েছে কি বেঙ্গল সাফারি, সেখানের মধ্যে রয়েছে ওয়াইল্ড লাইফ এবং বিভিন্ন ধরনের উদ্ভিদ। সেখানে গেলে মন ঠান্ডা হয়ে যায়, মন জুড়িয়ে যায়, শান্তিপ্রিয় জায়গা। নেচারের সৌন্দর্য এত, প্রকৃতির এত যে সৌন্দর্য হতে পারে, সেটা আমরা এই গ্রামীণ ক্ষেত্রতে থেকে, গ্রামীণ এলাকাতে থেকে যদি আমরা সেসব জায়গাতে যাই তাহলে আমরা বুঝতে পারি। আরে ওইসব জায়গাতে কেন, আমাদের যখন আশেপাশে জমিতে ফসলের গাছ হয়, এই যে এখন ধান রয়েছে, এখন তো ধান লাগানো হলো কেবল, একদিন পরে যখন গাছগুলো একটু একটু বড় হয়ে যাবে কত সুন্দর লাগবে। তাহলে প্রকৃতির সৌন্দর্যটা সম্পূর্ণই আলাদা, সেটা ব্যাখ্যা করা যাবে না, এতটাই সৌন্দর্য, মন মুগ্ধ করে দেয় মানুষকে। তো এই জাতীয় উদ্যানগুলি ঘোরা দরকার আমাদের। যেসব জাতীয় উদ্যান বা ন্যাশনাল পার্কগুলিতে আমাদের ঘোরা কেন প্রয়োজন, প্রকৃতির সৌন্দর্যকে উপভোগ করার জন্য এবং বিভিন্ন ধরনের যে প্রাণী রয়েছে সেসব প্রাণীর দর্শনের জন্য। অনেক প্রাণী আমরা শুধু বইয়ের পাতায় পড়েছি, রিয়েলে আমরা দেখিনি। হয়তো আমরা ভার্চুয়াল ভাবে দেখেছি ভিডিও ফটোগ্রাফির মাধ্যমে, কিন্তু রিয়েল ফিজিক্যালি আমাদের দেখা প্রয়োজন। তাই সম্ভব হলে সকলে আমাদের এই বিভিন্ন ধরনের যে পার্ক গুলো রয়েছে এগুলোতে যাওয়া উচিত। তারপরে কি বলছে যে ভারতের বন্যপ্রাণী সংরক্ষণ আইন, ভারতের বন্যপ্রাণী বা বন জঙ্গলকে সংরক্ষণ আইন পাস হয়েছিল কবে, ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট 1972, 1972 খ্রিস্টাব্দে। এর উদ্দেশ্য কি, এই আইনের উদ্দেশ্য হচ্ছে কি অবৈধ শিকার নিষিদ্ধ, বিরল প্রাণী সংরক্ষণ করা এবং জাতীয় উদ্যান ও অভয়ারণ্য গঠন করা বলতে জাতীয় উদ্যান ন্যাশনাল পার্ক, যে বিভিন্ন জায়গাতে, সরকারি জায়গাতে বিভিন্ন ধরনের পার্ক বানানো, যাতে করে কি হবে ওখানে বন্যপ্রাণী বা যেসব বিরল উদ্ভিদ সেসব উদ্ভিদকে সংরক্ষণ করা যায়।